উপর নির্ভরশীল, ডাক্তাররা ইমিগ্রেন্টদের উপর নির্ভরশীল। তো এদেরকে কি সত্যি সত্যি ট্রাম্প তাড়াতে পারবেন? কিন্তু ট্রাম্পের নিজস্ব শিবিরের মধ্যেও দুটো ভাগ আছে। একটা অবশ্যই যেটা রাজাকরবাবু বললেন, এলন মাস্ক, হু ইজ হিমসেলফ এ ইমিগ্রেন্ট। কিন্তু যারা এই মাগা স্লোগানটা তুলেছে, মেক আমেরিকা গ্রেট এগেইন, তাদের মধ্যে অনেকেই এমন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আছে যে তারা ঠিক কোন দিকে ব্যাপারটা পুশ করবে আমরা এখনো জানি না। কোন দিকে করবে একটা ভয়াবহ মানে অপ্রত্যাশিত বিষয়গুলো রয়ে গেছে। এই অপ্রত্যাশিত বিষয়ের জন্য আজকে গত কয়েক মাস ধরে অনির্বাণ দত্তর কাছে জানতে চাইবো আমাদের পরিস্থিতি খারাপ হতে চলেছে কিনা, এবং আগামী দিনে আমরা কি সেই 2008-এর মতো 9-এর মতো ওভারকাম করতে পারবো? মন্দা আমাদের দেশে ঢুকবে না, রিসেশন তো শুরু হয়ে গেছে আমেরিকাতে। আমি একটা কথা একটুখানি তার আগে অ্যাড করে দিই, সেটা হচ্ছে 208 জনকে বা 210 জনকে যেটা পাঠানো হয়েছে যারা ইললিগালি অনুপ্রবেশ করেছে, যারা ওখানে অন্যায়ভাবে ঢুকেছে সীমান্ত দিয়ে, আপনারা জানেন তাদেরকে ফেরত পাঠানো হয়েছে শিকল পরিয়ে। বিশেষ করে মেক্সিকো দিয়ে। যারা কনসার্নটা হচ্ছে যারা ওখানে HB1 ভিসাতে আছে বা অন্যান্য ভিসা নিয়ে ভারতবর্ষ থেকে ওখানে চাকরি করছেন, তাদেরকেও ও অভিবাসন নীতি চেঞ্জ করে ও তাদেরকেও ফেরত পাঠানোর পরিকল্পনা করেছিল। এবং এক্ষেত্রে ইলন মাস্ক তিনি ওকে পরামর্শ দিয়েছে, যেটা সঠিক পরামর্শ, যে তোমার এখানে যে আইটি ইন্ডাস্ট্রি চালাচ্ছে সেটা হচ্ছে উচ্চ মেধা সম্পন্ন লোক ভারতবর্ষ থেকে এসে চালাচ্ছে, এবং তাদেরকে যদি তুমি কোনো রকমে এখান থেকে সরিয়ে দাও তাহলে তোমার আমেরিকার অর্থনীতিটা ধসে যাবে। এবং এটা কেউ শুনেছে, এবং শুনে কিন্তু ও অভিবাসন নীতি নিয়ে অত কড়াকড়িটা করছে না। দেখুন সুমনদা যেটা বললো আমি একমত, ভদ্রলোকের যে প্যাটার্ন অফ মানে ওনার ওই রাজত্ব চালানোর যে যে কর্মকাণ্ড, এটা হচ্ছে কখনো রুষ্ট কখনো তুষ্ট। এই প্রসঙ্গটাকে আমি কেন বলছি, কারণ আপনি দেখবেন শুল্ক নিয়ে অনেক হুঁশিয়ারি দিচ্ছেন, এবং এই হুঁশিয়ারিতে যেটা আদতে হবে সেটা হচ্ছে বুমেরাং হয়ে আমেরিকার অর্থনীতিও ধসে যাবে। কিরকম? আমেরিকার লোকেরা যারা আমেরিকাতে বসবাস করছে এতদিন ধরে যে জিনিসটা তারা হয়তো $200 কিনছিল, এখন যদি সেখানে ওই রেসিপ্রোকাল ট্যারিফ হয় তাহলে ওখানে আমেরিকার জিনিসেরও দাম বেড়ে যাবে, আমেরিকাতেও মূল্য বৃদ্ধি হবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় এই যারা পরামর্শ দিচ্ছেন ওনাকে, যার পরামর্শ নিচ্ছেন বা নিজে যেটা বুঝছেন সেটা আগামী দিন হয়তো বুমেরাঙে আমেরিকার অর্থনীতিকে মানে ধসিয়ে দেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে বিশ্ব অর্থনীতির যে জায়গা মানে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা জানেন 2019, 20, 21 কোভিড চলেছে, 21 থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু হয়েছে। এই জিওপলিটিক্যাল ইস্যুস গুলো খুব জটিল জায়গাতে আছে, এইগুলো সলিউশন হচ্ছে না। নতুন করে এই আমেরিকায় 20 জানুয়ারি থেকে ট্রাম্প সরকারের নেতৃত্বে যে হুঁশিয়ারি পুরো বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে, তাতে ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই অয়নদা, খুব প্রাসঙ্গিক, এবং সেটা আমার মনে হয় যারা আমার সঙ্গে প্যানেলে আছেন, দর্শক যারা দেখছেন তারা সহমত হবেন। সেটা হচ্ছে পরশুদিন ইন্ডাসইন্ড ব্যাংকের, একটা ভারতবর্ষের ব্যাংক, যে ব্যাংকে একটা কারচুপির অভিযোগ ওঠে এবং শেয়ার প্রাইস 27% মানে ডিগ্রোথ হয়ে যায় মার্কেটে, এবং মার্কেটে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। তখন কিন্তু সন্ধ্যেবেলাতে সেই ব্যাংকের যে এমডি সিও আছেন তিনি একটা বিবৃতি দেন যে ইন্ডাসইন্ড ব্যাংকের অর্থনৈতিক অবস্থা এখন যেটা আছে, যেটা আমরা ডেরিভেটিভ লস আছে সেই লসটা করেও আমাদের অর্থনীতির পরিমাণ মানে আমাদের আর্থিক অবস্থা ভালো, এই যে একটা স্টেটমেন্ট দেয়, তাতে পরের দিন কিন্তু সেই ব্যাংকের শেয়ারের দাম ওঠে। আমি কেন বলছি, যে ভারতবর্ষের সরকারের উপরে একটা চাপ আছে, অর্থনীতি কোন দিকে যাচ্ছে, একটা সরকারি একটা যে স্টেটমেন্ট, সেটা রাত্রি 8টার সময় প্রধানমন্ত্রী আসুন বা পরের দিন সকাল 10টার সময় নির্মলা সীতারামন আসুন, ভারতবর্ষের মানুষকে আশ্বস্ত করা, এই যে মিউচুয়াল ফান্ডে ইরোশন হচ্ছে, প্রত্যেকটা মানুষ সিপ তুলে নিচ্ছেন, তারা তো একটু আশ্বস্ত হবে, তারা তো বুঝতে পারবে আর্থিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। আপনি 2008-9-এর কথা বলছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি একটা ক্ষুদ্র অর্থনীতির লোক, যে 2008-9-এর অবস্থা হবে না, কিন্তু এটা সরকার এসে বললে আরো অনেক লোকের মধ্যে কনফিডেন্স আসবে, এবং ভারতবর্ষের অবস্থা সেটা সরকারি একটা বিবৃতি, সেটা সরকারি স্তরে আমেরিকার অর্থনীতির উপরে নির্ভর করে আমরা থাকবো। কারণ এই যে সুমনদা যেটা বললেন অনির্বাণ দত্ত, যে ভেঙে পড়বে অর্থনীতি, ভেঙে কি পড়েনি? না হলে কি কোথাও 43 কোটির কথা বলা হচ্ছে, একজনকে ব্যক্তিগতভাবে যদি তুমি 43 কোটি দাও তাহলে আরেক হাতে নাগরিকত্ব পাও, এই টাকাটা অর্জন করার উদ্দেশ্য কি? অর্থনীতিকে চাঙ্গা করা নয়?
দেখুন অনির্বাণ যেটা বলেছে, আমি তার সাথে একটা জিনিস অ্যাড করি। আপনি যদি আমেরিকার তো বিভিন্ন স্টেট, অনেক স্টেটেই আপনি আমেরিকার ইনফ্লেশন ইজ 25%-এর উপরে চলে গেছে। সেটাই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণ। কারণ চীন থেকে যে জিনিসটা আসতো বা ভারতবর্ষ থেকে যে জিনিসটা আসতো, সেটা ওখানকার মানুষের যত সস্তায় তারা পেতেন, যে ডলারে পেতেন, তার উপর 25% আরো বিভিন্ন কারণে বেড়ে অনেকটাই বেড়ে গেছে। ফলে ট্রাম্প ইজ অলরেডি ফিলিং দ্য হিট। কিন্তু আবার আমি বললাম যে হিট ফিল করলেই যে ট্রাম্প সেটাতে মানে সে অনুযায়ী বাস্তব পথে হাঁটবেন এরকম কোনো গ্যারান্টি কারো নেই। ঠিক আছে, যেটা অনির্বাণ বলেছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি সেকেন্ড পার্টটা নিয়ে ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষের সরকারকে এগিয়ে এসে এই ব্যবস্থাগুলো নিতে হবে বা বলতে হবে। দেখুন, আবার বলছি যে সরকারি যে কোনো সিস্টেম, সিপেরই কথা ধরুন, সিপ নিয়ে আমরা এত আলোচনা করছি, সিপের কিন্তু একটা সুবিধে আছে, যখন শেয়ারের দাম পড়ছে, ফলে আপনি যদি সিপ করেন তাহলে কিন্তু আপনি শেয়ার কিছু সস্তাতেও পাবেন। ফলে এটা মানে অর্থ দফতর, ভারতবর্ষের সরকারের বিষয়। আর আপনি যদি আমেরিকার কথায় আবার যান, আপনি যেটা বললেন 43 কোটি, দেখুন ডোনাল্ড ট্রাম্প এখন নাগরিকত্ব থেকে শুরু করে সবকিছুই বেচতে চাইছে। এই বেচা বেচিতে ওনার শেষ পর্যন্ত উনি দেশটাকে কোথায় নিয়ে যাবেন, কতজনের ক্ষতি করবেন, সেটা আমরা নিশ্চিত জানি না। জেলেনস্কির ক্ষতি করেছেন, আবার এখন বলছেন পুতিনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করবেন। আবারও আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতি, তার যে দর্শন, তার মধ্যে একটা অস্থির চিত্ততা আছে। সেই অস্থির চিত্ততা আমি এখানে সুমনদা যেটা বললেন যে কতজনের ক্ষতি করবে আমরা জানি না, রাজাগোপাল দা, তার মধ্যে কি আমরাও পড়ে যাব নাকি? যেটা বুঝতে হবে যে যেভাবে উনি চলছেন, আমেরিকার অর্থনীতিতে অলরেডি তার একটা প্রভাব আসতে শুরু করেছে, জিনিসের দাম বাড়ছে, রিসেশন শুরু হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প বা তার লোকজন বলতেও শুরু করেছে যে আমরা যে সংস্কারে যাচ্ছি তার একটা কষ্ট আছে, খরচ আছে, পেইন আছে, সেটা বলছে। এবং মানুষ কিভাবে নেবে সেটা আমেরিকার মানুষই ঠিক করবে। তবে এটা পরিষ্কার বলে রাখা ভালো যে আমেরিকা একটা বড় মার্কেট, এটা কোনো ডাউট নেই, কিন্তু আমেরিকার বাইরেও কিন্তু বিশাল মার্কেট আছে, 25 কোটি থেকে 30 কোটি দেশ সেটা। এখন এর বাইরে কিন্তু বিশাল মার্কেট আছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু সারা বিশ্বের মধ্যে এই ট্রাম্পের পাগলামি এক ধরনের কিন্তু বিশ্বের অন্য দেশগুলোকে ঐক্যবদ্ধ পথে হাঁটতে শেখাচ্ছে। ইউরোপের দেশগুলো বুঝছে যে এই ধরনের পাগলামির সঙ্গে কখনো ন্যাশনাল ভাবধারা, সম্মান এগুলো চলতে পারে। জেলেনস্কির সঙ্গে যেটা সম্বন্ধে খুব সুন্দর করে বললেন, জেলেনস্কির সঙ্গে যে আচরণ পেয়েছে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে যে এভাবে কেউ আচরণ করতে পারে। তো এই জায়গায় কিন্তু যেটা ঘটছে, ইউরোপের দেশগুলো কিন্তু তারাও ভাবছে কি করা যায়। এখন দেখো ছোট্ট দেশ মেক্সিকো, তাদের উপর যে ধরনের তারা বিশাল 500 থেকে প্রায় 800 বিলিয়ন ডলার ব্যবসা করে আমেরিকার সাথে। কানাডা, তারাও ভীষণভাবে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ সিস্টেমে তারা ভীষণভাবে এফেক্টেড হবার সম্ভাবনা আছে। কিন্তু তারাও বোঝে যে তাদের যে জিনিসপত্র, তাদের যে সম্পদ আছে, সে আমেরিকা যদি না কিনে অন্য জায়গায় পাঠাবার জায়গা আছে, বুঝেছো? ভারত আমরাও বুঝতে পারছি। দেখুন, আমরা পুরোপুরি আমেরিকা নির্ভরশীল নই। আমরা এখানে কিন্তু চায়নার সঙ্গে কতটা আমাদের কিন্তু চায়নার কাছে আমরা অলরেডি অলিভ ব্রাঞ্চ পাঠাচ্ছি, যে হ্যাঁ যোগাযোগ চেষ্টা হচ্ছে, বোঝানো। চায়নাও বুঝতে পারছে ভারতকে ডাকার প্রয়োজন আছে। এখন এই যেভাবে ট্রাম্প চলতে চাইছে, মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকা গ্রেট কতটা করতে পারবেন না, নিচে নামাবেন, সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু যেটা ঘটছে, অন্য দেশগুলোর মধ্যে গ্রেট হবার, সমবেতভাবে গ্রেট হবার একটা বাসনা তৈরি হচ্ছে। দেখুন, উনি যে কোনো মুহূর্তে, উনি বলেছে WHO সরে আসবেন, হয়তো ইউএনও থেকে, ন্যাটো থেকে সরে আসবেন, ইউএনও থেকে সরে আসবেন। তাহলে একা আমেরিকা যেটা শক্তি ছিল, যে আমি অন্য 5টা দেশের বিপদে আমি ছিলাম, এটাই হচ্ছে আমেরিকার কৃতিত্ব, আমেরিকার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টওয়ার্দিনেস, অ্যাকসেপ্টেন্স। সেইখান থেকে যদি আমেরিকায় সরে আসে, সে একটা বদ্ধ ঘরের মধ্যে আমেরিকা হয়তো একা হয়ে যেতে পারে, কিন্তু ভারত বা অন্যান্য রাষ্ট্র কখনো একা হবে না। এবং ডেনমার্কের কথাটা উল্লেখ না করলেই নয়। আজ গ্রিনল্যান্ডের ভোট ছিল, সেই গ্রিনল্যান্ডের ভোটে ট্রাম্পপন্থীরাই হেরে গেছেন। আমি অনির্বাণের কাছে একটু শেষে আসবো যে আজকে আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সীতারামন এসে আশ্বস্ত করবেন তাতেই আমাদের অর্থনীতি বা সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস চলে আসবে, এরকমটা কি হতে পারে? আজকে যদি আমাদের এই যে আমাদের দেশে যা অবস্থা তৈরি হয়েছে, তাতে কোন
কিভাবে কি নীতি নিলে পরে আজকে আমাদের বাজার চাঙ্গা হতে পারে সাধারণ মানুষের মধ্যে? শুধুমাত্র বুলির ওপরেই কি নির্ভর করতে পারে? না, একটা জিনিস হবে, সেটা হচ্ছে দেখুন, এই এপ্রিল মাসে এমপিসির মিটিং আছে, মনিটারি পলিসি কমিটির মিটিং আছে, তাদের রেপো রেটটা আরো কমবে। কারণ আমরা যে কালকে ওই সিপিআই ডেটা যেটা এসছে, মানে মূল্য বৃদ্ধির যে ডেটাটা এসছে, সেখানে সিপিআইটা কমেছে, তাতে সরকার আরো সচেষ্ট হবে যাতে আরো 25 বেসিস পয়েন্ট কমে যায়। এবং এটাতে একটা জিনিস হবে, সেটা হচ্ছে দেখুন, এই যারা ব্যবসা করেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে লোন পাওয়াটা অনেক সহজসাধ্য হবে। কম টাকাতে তারা ব্যবসা করবেন, ঋণ পাবেন এবং ব্যবসা করবেন, এই প্রাইভেট ইনভেস্টমেন্টটা বাড়বে। কিন্তু এর সঙ্গে সঙ্গে মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের বাজারে চাহিদা বৃদ্ধি এবং মানুষ একটুখানি শঙ্কিত হয়ে যাওয়াতে খরচা করার জন্য যে টাকাটা এতদিন মানুষ খরচা করতে, সেই খরচা করাটা, আপনি যেটা বলছিলেন 2008-9 মতো আবার অবস্থা আসবে কিনা, মানুষ এইগুলো ভেবে না, 2008-9 তো আমরা এফেক্টেড হইনি সেরকম ভাবে। না না, আমরা হয়েছি, বহু লোকের চাকরি গেছে, অন্ধা বেকারত্ব আরো বেড়ে গেছিল। এবং এই জায়গাতে দাঁড়িয়ে মানুষ একটুখানি মানে নিজের একটুখানি ওই আনফরসিন কন্টিনজেন্সি থেকে কিভাবে বেরোতে হবে, তার জন্য মানুষ একটু একটু কচাস হয়ে যাবে, মানুষ খরচাটা কম করবে। আর এটাই আমাদের মূল সমস্যা অর্থনীতির, যে চাহিদাটাকে স্টিমুলেট করবার জন্য সরকার চাইছে যে আরো বেশি করে খরচা করা হোক। এইখানে একটা কন্ট্রাডিকশন আসবে। আমি আরেকটা কথা বলছি, যে আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গেছিলেন, সেখানে কিছু দ্বিপাক্ষিক মিটিং হয়েছে এবং একদম। সেকেন্ড এপ্রিল থেকে যেটা মানে বলা হচ্ছিল যে এত পার্সেন্ট বাড়বে, আমরা এখনো তার একটা মানে প্রোডাক্ট ওয়াইজ রিভাইজ রেট পাইনি। সেখানে হয়তো সরকার কাজ করছে। এবং আমি যেটা বারবার বলছি, ট্রাম্পের যে যে পদ্ধতিতে উনি চালান, কখনো রুষ্ট কখনো তুষ্ট, ওনাকে হয়তো সেই রকম ভাবে মানে যাতে দুটো দেশের উপরেই তো এটা একটা বাণিজ্যের একটা প্রভাব পড়বে, সেটাতে যদি বোঝানো সম্ভব হয়ে থাকে, তাহলে হয়তো আগামী দিনে যে তারিফ যুদ্ধের কথা আমরা ভাবছি, সেটা হয়তো এড়ানো সম্ভব হবে। এবং আমি এখানে সুমনদার কাছে আসছি। আমি একদম সংক্ষেপে সুমনদার কাছে জানতে চাইবো, বারবার ইলন মাস্কের কথা উঠে আসছে। আজকে তো গত কয়েক বছর ধরে ইলন মাস্ক শিল্পপতি, তার কোনো পদক্ষেপ এদেশে দেখিনি। কিন্তু আমি দুটো বহুজাতিক সংস্থার নাম বলতে পারবো না। এই দুটো বহুজাতিক সংস্থার সঙ্গে ইলন মাস্কের সংস্থার চুক্তি হয়েছে। হঠাৎ করে কেন? কোথাও একটা কখনো রুষ্ট কখনো তুষ্টকে তুষ্ট করার জন্য। দেখুন, ইলন মাস্ককে তুষ্ট করলে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প খুশি হবে। তা না হলে এরকম তো আমরা ইতিহাসে দেখিনি যে আমেরিকার প্রেসিডেন্টের পাশে এলন মাস্কের ছেলে খেলছে মানে উপদ্রবী করছে। আমেরিকান প্রেসিডেন্টের ঘরে গিয়ে কেউ চেয়ার টেবিল ধরে টানাটানি করছে, এটা তো খুব সভ্য জিনিস নয়। এবং ডোনাল্ড ট্রাম্প অন্যদের ক্ষেত্রে সেটা বরদাস্ত করেন না, কিন্তু এলন মাস্কের সন্তানদের দেখলে সেটা বরদাস্ত করে। এবার এলন মাস্ককে খুশি রাখলে ভারতবর্ষ খুশি থাকবে কিনা, ভারতবর্ষ বাঁচবে কিনা, না এলন মাস্ক ভবিষ্যতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে দেখা দেবেন, সেটা ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু যেটা ইস্যু, যে এলন মাস্কের ভারতের বাজারটা দরকার। উনি ইউরোপের বাজারে যথেষ্ট ধাক্কা খেয়েছেন। জার্মানিতে ওনার কার প্রডিউসিং মানে ওনার যে মানে টেসলার যে গাড়ি প্রস্তুতকারক কারখানা, সেটা যথেষ্ট মন্দায় চলছে। ওনার যে অন্য ব্যবসাগুলো, সেগুলো ইউরোপে ততটা হালে পানি পাচ্ছে না। এবার ভারতবর্ষের ধনীরা যদি ওনার উপগ্রহে চেপে চাঁদে যাওয়ার জন্য টিকিট বুক করেন, তাহলে অবশ্যই এলন মাস্কের ভারতবর্ষে ব্যবসা বাড়বে এবং তাতে ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন। আর ডোনাল্ড ট্রাম্প খুশি হলে নরেন্দ্র মোদীর স্বস্তি বাড়বে। কিন্তু আবারও আমি বলছি, এলন মাস্ক ভবিষ্যতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনা সেটা কেউ জানে না, কিন্তু এলন মাস্কের অতীত খুব ভালো নয়। ইলন মাস্কের মাধ্যমে এই কয়েক লক্ষ নয়, রাজাগোপালদা যেটা বলছিলেন 1,20,00,000 মানুষ, তারা সেই গ্রিন কার্ড তাদের পকেটে রেখে দিতে পারবেন কিনা, এটাও একটা বড়সড় প্রশ্ন। আমরা নিশ্চয়ই বারবার এই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবো। অনেক ধন্যবাদ আমার সঙ্গে এই জনতার দরবারে যোগ দেওয়ার জন্য আপনাদের তিনজনকেই।